বাড়তি শুল্ক পুনর্বিবেচনার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা, জরুরি বৈঠকের সিদ্ধান্ত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি বিএনপির। আজ শেষ হচ্ছে টানা 9 দিনের ছুটি। রাজধানীতে ফিরছে মানুষ, ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে নগর জীবন। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যের উপর 37% আমদানি শুল্ক আরোপ পুনর্বিবেচনার বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনা ও ঝুঁকি দুটি থাকলেও বাণিজ্য ঘাটতি কমিয়ে রাখতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব কথা বলেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% আমদানি শুল্ক আরোপের বিষয়ে করণীয় ঠিক করতে অর্থ বাণিজ্য খাতের সংশ্লিষ্টদের ডেকে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় এই বৈঠকে অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা অংশ নেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের জন্য শুল্ক বৃদ্ধি করেনি, তারা যেসব দেশ থেকে পণ্য নেয় সবার জন্য এই নীতি গ্রহণ করেছে। তবে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমিয়ে রাখতে সজাগ রয়েছে। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার বিভিন্ন দিক থেকে কাজ করছে এ বিষয়ে, তবে সবকিছুই প্রকাশ করার বিষয় নয় বলেও জানানো হয়। তার অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। তারা খুব ভালো করে জানেন। ব্রিফিংয়ে আরও বলা হয়, বাণিজ্য ঘাটতি কমিয়ে রাখতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা একটা ইতিবাচক। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। 3 দিন আগে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক আরোপের পর পাল্টা এই পদক্ষেপ নিল চীনের অর্থ মন্ত্রণালয়। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায় 10 এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক বসবে। যদিও 4 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু মাঝারি ও ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির ওপর নিয়ন্ত্রণ কার্যকর করেছে চীন। এগুলোর মধ্যে রয়েছে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামের মতো বিরল মূল্যবান ধাতু। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করেছে চীন। এর আগে গত বৃহস্পতিবার অনেকগুলো দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের ওপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দিলে তা মোট 54% দাঁড়ায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। তিনি বলেন, বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে
আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। জুলাই বিপ্লবে গণহত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। সেই দাবির সাথে ওনারা একমত হয়েছেন এবং সেই জন্য তারা হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে তারা যথাযথ কর্মসূচি প্রণয়ন করবেন কিনা ওনারা এটা চিন্তা করে দেখবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তা পর্যালোচনার জন্য একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 6 এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনা চলবে 2 সপ্তাহব্যাপী। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এই সফরে IMF এর দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন 17 এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলের আরও একটি বৈঠক হবে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন IMF এর ঋণ ছাড় রিজার্ভ বাড়াবে, একই সাথে এটি অন্য দাতা সংস্থাগুলোকে পজিটিভ বার্তা দেবে। IMF এর কাছ থেকে যদি পঞ্চম ষষ্ঠ কিস্তির অর্থটি পাওয়া যায়, সেটা আমাদের রিজার্ভ পরিস্থিতি উন্নতি করতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং এই টাকাগুলো আমাদের যেহেতু বাজেটারি সাপোর্ট আকারে, তা এই টাকাগুলো আমরা বিভিন্ন ধরনের যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত বাকি রয়েছে, ডিউ রয়েছে, সেইগুলো পেমেন্টের ক্ষেত্রেও এটা আমাদেরকে সহায়তা করবে। তারা যদি বাংলাদেশের পরিস্থিতিটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে যায়, সেটা কিন্তু আমাদের অন্যান্য যে দাতা সংস্থা রয়েছেন, বিশ্বব্যাংক, ADB বা দ্বিপক্ষীয় যে সমস্ত দাতা সংস্থা রয়েছে, তারাও ভবিষ্যতে ঋণ দেবার ক্ষেত্রে তুলনামূলকভাবে আরও দ্রুত গতিতে বাংলাদেশের পরিস্থিতিটি ইতিবাচকভাবে মূল্যায়ন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহাষ্টমী স্নান উৎসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্নানকে ঘিরে নদীর পার ও ঘাট সহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর 1,500-এরও বেশি সদস্য। টহল দেয় সেনাবাহিনী, নদে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য সহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের আপনার পূর্ণ সব সময় থাকতে পারি, এটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে সম্প্রদায় সমিতির চেষ্টা নেই, এখানকার সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। ভোগান্তি ছাড়াই এবারের ঈদ যাত্রা সম্পন্ন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঈদের ছুটির পর আজই ঢাকার সড়কে যানবাহনের উপস্থিতি বেড়েছে। এতে নগরী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। আরও জানাচ্ছেন মোবাশির আহমদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। তাই গেল কয়েকদিনের চেয়ে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ আরও বেড়েছে। ব্যস্ততম নগরী ফিরতে শুরু করেছে তার চেনা রূপে। আজকে যেহেতু সরকারি সকল ছুটি শেষ, অফিস আদালত আগামীকাল থেকে খোলা আছে, সেই মোতাবেক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকামুখী যে মানুষের ঢল, এগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ফিরতি যাত্রীদের ভিড় আরও বেড়েছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে যাত্রাপথে ভিড় কম ছিল। যাওয়ার সময়ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সবকিছু মিলে ভালোই ছিল, আগের চেয়ে অনেক বেটার মনে হয়েছে। রাস্তায় কোনো ছিনতাইয়ের কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আসছে। এবার আসলাম ট্রেনে, টিকিট পাইতেও কোনো ধরনের সমস্যা হয়নি। জাস্ট টাইমে ট্রেনের টিকিটটা পেয়েছি, এমনকি জাস্ট টাইমে ট্রেনও ছেড়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আসতে পেরেছি। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ, গাবতলী, মহাখালী সহ বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। বাবা মার সাথে ঈদ পালন করে আসলাম, অনেক ভালো লাগলো। আমরা আজকে সকালবেলা রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আসার সময় কোনো জ্যাম পাইনি। আমি তো সরকারি একটা জব করি, তাই আমার কালকে আমার সকালবেলা আমার 9টার মধ্যে অফিসে যাইতে হবে। আগামীকাল থেকে কলেজ খোলা, কর্ম শুরু হবে ইনশাআল্লাহ। গত বছর অনেক হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু এই বছর অনেক ভালো হয়েছে আর কি। রাস্তায় কোনো যানজট নেই আর কি, সব কিছু ক্লিয়ার। এবারে অনেক সুস্থ পরিবেশ। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যারকে, অসংখ্য ধন্যবাদ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাটারি পুড়িয়ে কেউ সীসা বের করার চেষ্টা করলে পরিবেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিক বায়ুদূষণ সৃষ্টিকারী স্থানসমূহ পরিদর্শন শেষে মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে এই হুঁশিয়ারি দেন তিনি। উপদেষ্টার কাছে মাতোয়াইল এলাকাবাসী পরিবেশ দূষণ নিয়ে নানা অভিযোগ করেন। তারা বলেন, সেখানকার ময়লাতে আগুন জ্বালানো হয়, ফলে ধোঁয়ার দূষিত গন্ধে বাসাবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়ে। এ সময় তারা কয়েকটি স্টিল মিলের ধোঁয়ার বিষয়ে অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। একদম এবার আসলে একটা দুটো চিঠি দিয়ে ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আর আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকমভাবে আমরা প্রডিউসই না করি। টানা ৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি থাকায় ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য। তবে এই দুই দেশের মধ্যে স্বাভাবিক থাকে যাত্রী পারাপার। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ওপারে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক অপেক্ষায় রয়েছে বন্দরে প্রবেশের। সকালে কার্যক্রম শুরু হওয়ার পর বন্দর দিয়ে প্রবেশ করতে থাকে একের পর এক ট্রাক। যানজট ও পণ্য জট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। অপেশাদার জেলে, চোরা শিকারী, মোয়ালদের অদক্ষতা ও কিছু অসাধু বন কর্মকর্তার কারণে তিলে তিলে নিঃশেষ হচ্ছে সুন্দরবন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা পৃথিবীর একক বৃহত্তম এই ম্যানগ্রোভ বন বারবার পুড়ছে আগুনে। প্রতিরোধে বনের মধ্যে মানুষের অবাধ যাতায়াত বন্ধ সহ আইনের কঠোর প্রয়োগ চান পরিবেশবিদরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডেও তেমন পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। পূর্ব বন বিভাগে 23 বছরে আগুন লেগেছে 30 বার। পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা ও বিভিন্ন লতাগুল্ম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 একর বনভূমি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জেলে ও মোয়ালদের ফেলে আসা আগুনেই পড়ে সুন্দরবন। অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক বছর যদি আগুন লাগায় তাহলে বন তো আমাদের থাকবে না, শুধু বন তো সব ধ্বংস হয়ে যাবে। পাতা কই ছাড় দেখেন, এই ফেরি জাল পাতা, এইখানে আগুন লাগে এই জলাকারে খালি জাল মাছ ধরার জন্য। লোকাল মানুষ তারা গরু মহিষ বেশি ছেড়ে দিচ্ছে মানারে। তারা দেখা যাচ্ছে গরু মহিষ ছাড়িয়ে দিলে ওরা বিড়ি তামাক নিয়ে আসে, মাঝে সাথে একটা বিড়ি খাইয়া তামাক ফালাই দিতে পারে, সেই কারণে হইতে পারে। শুকনার মৌসুমে হলো মধু ভাঙ্গার সিজনটা থাকে, আর একই টাইমে আগুন লাগে। বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। এই বিনিময়ে সরকারের লোকেরা খুব চেষ্টা সাহায্য করতে। আমি মনে করি এদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনা হবে। পাশাপাশি এর দায় কিন্তু বন বিভাগ এড়াতে পারে না, কারণ বন বিভাগের যারা জনবল রয়েছে এবং তারাও কিন্তু কিছু অসাধু চক্র রয়েছে, তারা কিন্তু এখানে খাল, বিল এবং লিজ আকারে দেয় এবং অঘোষিতভাবে, এবং সেই কারণে কিন্তু এই প্রবণতা বেড়ে যাচ্ছে একের পর এক। এই সুন্দরবনকে বাঁচানোর জন্য বা ফায়ার ফাইটিং এর জন্য এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে, এগুলোকে যদি খনন করে এরকম করা যায়,
যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে বলে আমি মনে করি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টেও মোয়ালদের ব্যবহৃত আগুনের কুণ্ডুলি, জেলেদের সিগারেট এবং দাবদাহকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়। সুন্দরবন সংলগ্ন নদী ও খাল খনন, অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি 2 কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারি সুপারিশও করা হয়, কিন্তু 2 যুগেও বাস্তবায়ন হয়নি অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ। 3 জনের তদন্ত কমিটি করা হয়েছে, 3 জনই বন বিভাগের লোক, এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশ কর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি, সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে যেন সিপিজি বা বিটিআরটিদের কিছু ভাতা দেওয়া হয়, তারা যেন ভিজিলেন্স থাকে। তারপরে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র যেমন অগ্নি নির্বাপন যন্ত্র আমরা নিব, আমাদের সেই জলযানও নাই, একটা জলযান নাই যে আমরা যে এই অগ্নি নির্বাপন যন্ত্রটা নদীতে নিয়ে যাব, সেই জলযানেরও একটা অভাব রয়েছে আমাদের কাছে। বনে আগুনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কের সামনে থেকে 1 কেজি 150 গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ 4 চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা বিমানবন্দরে সড়কে চেকপোস্ট পার হবার সময় একটি সিএনজি গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই সিএনজি থেকে 1 কেজি 150 গ্রাম ওজনের স্বর্ণালংকার, 12 কার্টন বিদেশি সিগারেট, 2টি আইফোন ও 2টি ল্যাপটপ সহ 4 জনকে আটক করা হয়। দুবাই থেকে অবৈধভাবে আসা এসব স্বর্ণালংকার দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় চোরা কারবারিরা। স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত বাকিদের বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। এবার হাওড়সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশ, আর কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা হাওড়ের বিভিন্ন বোরো ক্ষেত ঘুরে দেখেন। রাজশাহী, শাহ মুকদম ও চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি অভিযোগ করেন, কোনো উপদেষ্টার মধ্যে নতুন করে ষড়যন্ত্রের বিষ ঢুকে গেছে, তাই আগামী দিনে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। শাহ মুকদুম থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। অনেক সংস্কারের কথা শুনেছি, এই সকল সংস্কার হলে আগামী 5 বছরেও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 2 নম্বর বুধল বিএনপির ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতিয়ান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এতে সভাপতিত্ব করেন 2 নম্বর বুধল বিএনপির সভাপতি বজলুর রহমান। দেশের দ্বিতীয় বৃহত্তর বুড়িমারি স্থলবন্দরের সাথে সারা দেশের ব্যবসায়িক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংগঠনিক সফরে আজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আসেন তিনি। এই সফরে তিনি সকালে তিস্তা ব্যারেজ ও বুড়িমারি স্থলবন্দর ঘুরে দেখেন। পরে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয় সংবাদ সম্মেলন। আমরা এখনই দাবি করছি, চাঁদপুরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আদলে দেশের বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়াম লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ দলকে 50 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুণবতী আলকরা স্পোর্টস ক্লাব 14 গ্রাম। পরে বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসাইন সামি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিবর্গ সহ মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
বরিশালে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে। বাকেরগঞ্জের নেয়ামতিয়া ইউনিয়নের বাংলাবাজার স্কুল মাঠে এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন কলেজ ছাত্রদলের 10টি ইউনিট অংশ নেয়। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক SM ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারিক আল ইমরান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।